শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মৃত্যুহারে করোনা ও ডেঙ্গুকেও পেছনে ফেলল হাম। অচেনা হলেও শুরুর সংক্রমণে করোনার মৃত্যু হামের চেয়েও ছিল অনেক কম। অর্থনৈতিক খারাপ অবস্থাতেও সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াবে সরকার, বাড়বে 3 ধাপে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, বিশৃঙ্খলা এড়াতে ঢাকায় হাই অ্যালার্ট। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মাত্র 62 দিনে সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা 450 ছাড়িয়ে গেছে। গত কয়েক দশকে এত অল্প সময়ে সংক্রামক কোনো রোগে এত বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি। বিশ্বের সম্পূর্ণ নতুন রোগ করোনা সংক্রমণের শুরুর প্রথম 9 সপ্তাহে দেশে মৃত্যু হয়েছিল প্রায় 350 মানুষের। সম্ভাব্য প্রাণঘাতী রোগ ডেঙ্গুতেও এত কম সময়ে মৃত্যুহারের এমন দ্রুত বৃদ্ধি বা তীব্রতা দেখা যায়নি। রোগতত্ত্ববিদেরা বলছেন, করোনা, ডেঙ্গু ও হামের প্রকৃতি ভিন্ন হলেও স্বল্প সময়ে হামে মৃত্যুর এই দ্রুত বৃদ্ধি সংক্রমণের তুলনামূলকভাবে বেশ উঁচু গতির ইঙ্গিত দিচ্ছে। এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপরও লক্ষণীয় তীব্র চাপ সৃষ্টি করেছে। সরকার 15 মার্চ থেকে প্রতিদিন হালনাগাদকৃত হামের তথ্য প্রকাশ করছে, যেখানে নিশ্চিত রোগী, উপসর্গজনিত রোগী ও মৃত্যুর হিসাব দেওয়া হচ্ছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, সরকারি হিসেবের বাইরে সারা দেশে আরও অনেক মৃত্যু ও রোগী থাকতে পারে, যা আনুষ্ঠানিক পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি, বিশেষ করে অনগ্রসর ও প্রত্যন্ত এলাকায়। বিভিন্ন রোগের প্রকৃতি, বিস্তারের ধারা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভিন্ন হলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বল্প সময় মৃত্যুর তীব্রতা বা আউটব্রেক ইন্টেন্সিটি বিশ্লেষণ করে ঝুঁকি নির্ধারণ করেন। নতুন বা পুনরায় সক্রিয় হওয়া সংক্রামক রোগের ক্ষেত্রে প্রথম কয়েক সপ্তাহে মৃত্যু বৃদ্ধির গতি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবকে কোভিড-19 ও অন্যান্য বড় প্রাদুর্ভাবের প্রাথমিক ধাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। আগামী জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বিষয়টির সঙ্গে অবগত কর্মকর্তারা এ তথ্য জানান। একাধিক সূত্র বলেছে, আগামী অর্থ বছরের বাজেট বিষয়ে বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী 26-27 অর্থ বছরের প্রথম দিন থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন। আমরা জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাবো, এতে কোনো সংশয় নেই। নতুন বেতন কাঠামো কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে। তবে নতুন বেতন কাঠামোর কত অংশ জুলাই থেকে দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। কর্মকর্তারা জানান, 3 অর্থ বছরে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করা হতে পারে। এর মধ্যে 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের 50% ও 2027-28 অর্থ বছরে বাকি 50% দেওয়া হতে পারে। আর 2028-29 অর্থ বছরে যুক্ত হতে পারে ভাতাগুলো। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির উপর চাপ যেমন কম হবে, তেমনি সরকারের অর্থায়নও সহজ হবে। আগামী অর্থবছর থেকে মূল বেতনের অর্ধেক দিতে 30,000 কোটি টাকারও বেশি সংস্থান রাখা হচ্ছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চলতি অর্থবছরে সরকারের প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতায় প্রায় 85,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। 1981 সালের 17 মে দীর্ঘ নির্বাসন শেষে কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রায় 6 বছর তাকে বাধ্য হয়ে প্রবাসে কাটাতে হয়েছিল। স্বদেশে ফিরে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন। এরপর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে গেছেন 5 বার, হয়েছেন দেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের পথে এগিয়েছে, এ ব্যাপারে খুব বেশি দ্বিমত নেই। আবার একই সঙ্গে একটা পর্যায়ে গিয়ে তিনি হয়ে উঠেছিলেন অতি কর্তৃত্ববাদী এক নায়ক, এমন অভিযোগ রয়েছে গুম এবং আন্দোলন দমনে পাইকারি হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ। ফলশ্রুতিতে গণজোয়ারের মুখে 2024 সালের 5 আগস্ট তার সরকারের শুধু পতনই হয়নি, বরং দেশ ছেড়ে ভারতে আবারও নির্বাসনে যেতে হয়েছে শেখ হাসিনাকে। জনতার উল্লাস ধ্বনিতে যে মানুষটা দেশে ফিরেছিলেন, 4 দশক পর সেই জনতার রোষানলে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাকে। এদিকে দিবসটিকে কেন্দ্র করে ঢাকা জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান বা হাই অ্যালার্ট জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, যে কোনো আইন বহির্ভূত কর্মসূচি প্রতিহত করতে ভোরের দিক থেকে অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট।
এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। রবিবার 17 মে সকাল 10টার দিকে গাজীপুরের ডুয়েটের প্রধান ফটকে এই সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেনকে ভিসি নিয়োগ দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দাবি, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে যোগ্য কাউকে ভিসি করা হোক। আজ সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত ব্যক্তি ভিসির পক্ষে ক্যাম্পাসে এসে তাদের উপর চড়াও হয়। এতে সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ক্যাম্পাসে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন। কিছুদিন আগে CNN এর হাভানা ব্যুরো যে ভবনে অবস্থিত, তার ম্যানেজার এসে জানতে চান মার্কিন আগ্রাসনের সময় কার্যালয়টি চালু থাকবে কিনা। কিউবায় আগ্রাসনের ইঙ্গিত দিয়ে ওয়াশিংটনের প্রবল চাপ দেশটির দৈনন্দিন জীবনের প্রভাব ফেলতে শুরু করেছে। বর্তমান মার্কিন অবরোধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকটে হাভানার প্রাণকেন্দ্রেই দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। দেশটির অর্থনৈতিক সংকট এতটাই গভীরে যে ভবনের জেনারেটর, অন্যান্য জ্বালানি, এমনকি টয়লেট পেপারও পাওয়া যাচ্ছে না। CNN ভবনের ম্যানেজার জানিয়েছেন, দেশের সব অফিস ভবনের মতো এটিও সরকারি মালিকানায়। সরকার থেকেই নির্দেশ এসেছে সম্ভাব্য সাম্রাজ্যবাদী হামলাকে মাথায় রেখে প্রতিটি ভবনের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। যদিও ট্রাম্প প্রশাসন এরকম কোনো ইঙ্গিত দেয়নি যে কিউবায় দ্রুততম সময়ে হামলা হতে পারে। CIA পরিচালক জন র্যাটক্লিফ সাম্প্রতিক সময়ে কিউবা সফর করেন। এটি কোনো সাধারণ ঘটনা নয়। CIA কিউবায় প্রায় শয়তানের সমরেখায় উচ্চারিত হয়। বেশিরভাগ কিউবানের কাছে CIA এমন একটা সংগঠন যারা ফিদেল ক্যাস্ট্রোকে বিষাক্ত স্কুবা স্যুট কিংবা বিস্ফোরকযুক্ত সিগার দিয়ে হত্যার চেষ্টা করেছিল। এমনকি হাভানার কেন্দ্রে CIA-কে খলনায়ক দেখিয়ে একটি আলাদা জাদুঘর অব্দি আছে। যদিও বলা হচ্ছে র্যাটক্লিফ হাভানা গিয়েছিলেন নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে, তবে আসলে তার সফরের উদ্দেশ্য কি ছিল তা এখনও অজানা। তবে কিউবান সরকার জানিয়েছে, র্যাটক্লিফের সফরে তারা স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের জন্য কিউবা কোনো হুমকি নয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 2025 সালের ডিসেম্বর প্রান্তিক শেষে দেশের 20টি ব্যাংকের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 2,78,000 কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের পুনরায় তফসিল নীতির কারণে খেলাপি ঋণ নিয়মিত দেখানোয় প্রভিশনের চাপ কমেছে। ফলে সেপ্টেম্বর প্রান্তিকের 2,82,000 কোটি টাকা তুলনায় ঘাটতি কিছুটা কমেছে। বর্তমানে ব্যাংক খাতের ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও CRAR ঋণাত্মক 2.64% নেমেছে, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 12.5%। ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ধারার 7টি ব্যাংকের ঘাটতি সর্বোচ্চ 1,74,000 কোটি টাকা। এছাড়া 4টি রাষ্ট্রায়ত্ত, 7টি বেসরকারি এবং 2টি বিশেষায়িত ব্যাংক এই তালিকায় রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়ার সংবাদ। আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর নির্বাচন। তবে এর আগেই কাউন্সিলর তালিকা নিয়ে বড় চমক তৈরি হয়েছে। 192টি পদের বিপরীতে 184টি মনোনয়নপত্র জমা পড়লেও কুমিল্লা সহ 5টি জেলা ও 3টি সংস্থা থেকে কোনো নাম আসেনি। সবচেয়ে বড় চমক, হেভিওয়েট সংগঠক আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের বাদ পড়া। কাউন্সিলরশিপ না পাওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারছেন না। অন্যদিকে ওল্ড DOHS থেকে তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক কোটায় মাহমুদুল্লাহ রিয়াদ কাউন্সিলর হয়েছেন। এছাড়া সাবেক অধিনায়কদের মধ্যে লিপু, সুজন, বাশার এবং বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাবের প্রতিনিধিরা কাউন্সিলরশিপ পেয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী 7 জুন চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঙালিয়ানার শানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।